খালি চোখে বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালে যে কারো মনে হতে পারে ছোট্ট একটি দেশ, যা তিন দিকে ভারত, একদিকে সাগর। খুব সহজেই এই দেশকে কবজা করা যাবে। 1971 সালে এমনটাই ভেবেছিল পাকিস্তানি জেনারেলরা। ভুট্টোর লারকানা হাউসে বসে তারা অল্প কয়েকদিনের মধ্যে বাংলাদেশ দখলের স্বপ্ন দেখেছিল, কিন্তু ফলাফলে তারা লজ্জাজনক এক পরাজয় উপহার পেয়েছিল। इंडिया अगर बांग्लादेश के ऊपर हमला करने की कोशिश करता है तो फिर उसका रिजल्ट क्या होगा? याद रखिएगा, हमला तो बहुत दूर की बात है बांग्लादेश के ऊपर के हिंदुस्तान करे, ये तो कड़े शब्दों में हिम्मत नहीं है हिंदुस्तान की हुकूमत में कि वो बांग्लादेश के खिलाफ बात करे। लेकिन अगर फिर भी हमला करने की कोशिश की तो फिर याद रखिएगा, जो नॉर्थ ईस्टर्न स्टेट्स हैं, जो सेवन सिस्टर वाला ये सारा जो एरिया है, वो भी सारे का सारा टूट जाएगा और हिंदुस्तान की 8 से 10 बड़ी स्टेट्स वो अपने मैप से, यानी इंडिया के मैप से गायब हो जाएंगी। अस्सलाम वालेकुम दोस्तों, আমি एहसान खान और अपनारा देखचन एहसान खान यूट्यूब चैनल। दोस्तों, हिंदुस्तान के जो डिफेंस के एक्सपर्ट हैं, एनालिस्ट हैं, हिंदुस्तान आर्मी, वो भी ये देख रही है मौजूदा जो सूरत हाल है वो बांग्लादेश की, किस तरह से बांग्लादेश के चाहे आर्मी चीफ हो, बांग्लादेश के प्रोफेसर मोहम्मद यूनुस हो या नेवी के चीफ हो और उसके बाद एयरफोर्स के चीफ हो, ये सब के सब वो काम कर रहे हैं जो उनके मुल्क के लिए ठीक है, जो हिंदुस्तान को पसंद नहीं है। तो वो कह रहे हैं कि इस स्थिति में, इस सूरत हाल में अब वक्त आ गया है कि ये चीजें हमें बहुत ही ज्यादा फ्रस्ट्रेशन देती हैं और हमला कर दिया जाए, बांग्लादेश को 1971 की तरह कैप्चर कर लिया जाए। तो एक धड़ा, एक ग्रुप कहता है कि भाई हमला अगर किया ना बांग्लादेश के ऊपर तो आपकी भी 8-10 स्टेट्स टूट जाएंगी, वो भी मिल जाएंगी बांग्लादेश के साथ। आप कह रहे हैं कि वेस्ट बंगाल के साथ बांग्लादेश को मर्ज कर लो, ये कभी ना करना, नहीं तो फिर जो हिंदुस्तान है उसकी 8 से 10 जो स्टेट्स हैं वो उसके नक्शे से, मैप से ही गायब हो जाएंगी। तो दोस्तों, इसी के ऊपर एक वीडियो क्लिप है, वो देखते हैं, फिर हम इसके ऊपर बात करेंगे। 3, 2, 1 एंड क्यू। খালি চোখে বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালে যে কারো মনে হতে পারে ছোট্ট একটি দেশ, যা তিন দিকে ভারত, একদিকে সাগর। খুব সহজেই এই দেশকে কবজা করা যাবে। 1971 সালে এমনটাই ভেবেছিল পাকিস্তানি জেনারেলরা। ভুট্টোর লারকানা হাউসে বসে তারা অল্প কয়েকদিনের মধ্যে বাংলাদেশ দখলের স্বপ্ন দেখেছিল, কিন্তু ফলাফলে তারা লজ্জাজনক এক পরাজয় উপহার পেয়েছিল। একই স্বপ্নের বোল শোনা যায় আমাদের প্রতিবেশী দেশের বিভিন্ন প্রান্ত থেকে। যখন কোনো দেশের ক্ষমতাসীন দলের নীতি নির্ধারণী পর্যায়ের কেউ একটা দেশে সামরিক আগ্রাসন চালানোর কথা বলেন, তখন বুঝতে হবে সে দেশের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত রুদ্ধদ্বার বৈঠকে এসব আক্রমণের সম্ভাবনার কথা কিছুটা হলেও আলোচনা হয়ে থাকে। সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি, তো বেড়া আমরা দেবই। পার্থক্যটা হচ্ছে বাংলাদেশ কিন্তু সিকিম কিংবা হায়দ্রাবাদ নয়। বাংলাদেশ তার উপর আক্রমণকারীদের জন্য এক দুঃস্বপ্নের পসরা সাজিয়ে বসে আছে, যা প্রতিবেশী দেশের আর্মি জেনারেল এবং তাদের পূর্বসূরীরা খুব ভালো করেই জানেন। 28 এপ্রিল 1971 তারিখে ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন তার সেনাপ্রধান জেনারেল শ্যাম মানেকশকে তৎকালীন পূর্ব পাকিস্তানে সেনা অভিযান চালানোর জন্য নির্দেশ দেন, তখন জেনারেল মানেকশ সেনা অভিযান চালাতে অস্বীকৃতি জানান। কারণ হিসেবে তিনি বর্ষাকালে বাংলাদেশের ভূপ্রকৃতিকে দায়ী করেন। তার মুখে সে কথার স্বীকারোক্তিও এসেছে। ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডি.কে. পালিত তার লাইটেনিং কনসেপ্ট বইয়ে বাংলাদেশ কেন সামরিক আগ্রাসন চালানোর জন্য অত্যন্ত কঠিন জায়গা তার বর্ণনা করেছেন। তিনি বাংলাদেশকে ডিফেন্ডার্স প্যারাডাইসের সাথে তুলনা করেছেন। এই ডিফেন্ডার্স প্যারাডাইস বলতে মূলত যুদ্ধে প্রতিরক্ষার ক্ষেত্রে খুব শক্তিশালী অবস্থানকে বোঝায়। তিনি লিখেছেন, বাংলাদেশের প্রতিটি গ্রাম ও শহর হচ্ছে যুদ্ধে প্রতিরক্ষার জন্য স্বপ্নের মতো অবস্থান, আর আক্রমণকারীদের জন্য দুঃস্বপ্নের মতো। আধুনিক সমরবিদদের মতে বাংলাদেশের ভৌগোলিক গঠন ও ভূপ্রকৃতির জন্য এখানে শত্রুর পক্ষে যুদ্ধ করে টিকে থাকা এবং অগ্রসর হওয়া অনেক বেশি কঠিন। এখানে বাংলাদেশের পক্ষ হতে শত্রুদের জন্য প্রকৃতি বিছিয়ে রেখেছে নানা প্রতিকূলতা।
বাংলাদেশের টোপোগ্রাফিক মানচিত্রের দিকে তাকালে দেখা যায় আমাদের পূর্ব সীমান্তের ঢাল হয়ে দাঁড়িয়ে আছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, যেগুলো বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে হাতের তালুর মতো চেনা হলেও শত্রুপক্ষের কাছে অচেনা এক গোলক ধাঁধা। ঘন বনাঞ্চলের জন্য ড্রোন কিংবা স্যাটেলাইট নজরদারিতেও শত্রুরা তেমন সুবিধা করতে পারবে না। আর বাংলাদেশের রাজধানীর প্রতিরক্ষার জন্য আছে 3টি নদী বেষ্টনী। সারা দেশে জালের মতো বিছানো আছে 405টি নদী, আছে অসংখ্য হাওর বাওর ও নিম্নভূমি। বাংলাদেশের বুকে সৃষ্ট এসব নিচু জমি, খাল ও বিলের কারণে ফুল স্কেলে মিলিটারি ইনভ্যাশনে যেতে পারবে না শত্রুপক্ষ। ভারী সামরিক যান ও যুদ্ধাস্ত্র নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে শত্রুপক্ষের ফোর্স ম্যানুভার করা প্রায় অসম্ভব। ঐতিহাসিকভাবেও বাংলা তার ভূপ্রকৃতি দ্বারা সুরক্ষিত ছিল। মুঘল আমল কিংবা সুলতানি আমলেও বাংলাকে কেউ পুরোপুরি শাসনের পরাকাষ্ঠে বন্দী করতে পারেনি। ব্রিটিশরাও বাংলা নিয়ে ভুগেছিল। ইতিহাসবিদ জিয়াউদ্দিন বাররানি বাংলাকে বুলগাকপুর বলে অভিহিত করেছিলেন। বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা বাংলাকে এর প্রকৃতি ও মানুষের যুদ্ধ করার চেতনার জন্য প্রাচুর্যে ভরা জাহান্নাম বলেছেন। বিচারপতি হাবিবুর রহমানের গঙ্গারিদ্ধি থেকে বাংলাদেশ বইয়ে বাংলাকে প্রাচীন গঙ্গারিদ্ধি বা গঙ্গারিডাই হিসেবে চিহ্নিত করেছেন। আর এই গঙ্গারিদ্ধিতে এসে সুবিধা করতে না পেরে বিজয় অভিযান থামিয়ে দিয়ে ইউরোপে ফিরে যান গ্রিক বীর আলেকজান্ডার। এই বাংলাদেশ প্রাচীনকাল থেকেই অজেয়। ভারত বিশাল ভূখণ্ডের দেশ, তারা উদীয়মান অর্থনীতির দেশ। কোনো যুদ্ধে জড়িয়ে বিশাল খরচের বোঝা বহন করার সামর্থ্য ভারতীয় অর্থনীতি এখনো সইতে পারবে না বলে অনেক বিশ্লেষক মনে করছেন। অর্থনীতিবিদরা মনে করছেন ভারত যুদ্ধে জড়ালে অর্থনৈতিক দিক থেকে বিশ্বের শক্ত অবস্থানে যাওয়ার স্বপ্নকে বিসর্জন দিতে হবে। এছাড়া তারা যদি বাংলাদেশে কোনো ধরনের সামরিক আগ্রাসনের কথা ভেবে থাকে তাহলে তা তাদের ভূখণ্ডগত অখণ্ডতাকে ভূপতিত করবে। ইতিমধ্যে মণিপুর খুব অশান্ত হয়ে আছে। আসাম সহ 7 সিস্টার্সের ভেতরেই বিদ্রোহ চলমান, যা সুপ্ত আগ্নেয়গিরির মতো অবস্থায় আছে। যদি ভারতীয় সেনা বাংলাদেশের অভ্যন্তরে আগ্রাসন চালাতে আসে তবে সেসব রাজ্য আরও অস্থির হয়ে উঠবে। ফলাফলে ভারত ভেঙে দুটুকরো হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। दोस्तों, आपने ये वीडियो देखी है कैसे अब दो ग्रुप हैं हिंदुस्तान के। वो एक तो ये भी कहते हुए, जैसे शुभेंदु अधिकारी बीजेपी के बड़े वेस्ट बंगाल के जो लीडर हैं, वो ये कह रहे हैं कि भाई बांग्लादेश को कैप्चर कर लो, बांग्लादेश वाले हमारी बात नहीं मान रहे और इसको वेस्ट बंगाल का हिस्सा बना लो बांग्लादेश को। लेकिन कुछ लोग ये भी कह रहे हैं कि अगर आपने ये कदम उठाया, हमला किया, तो उसका रिजल्ट बहुत बुरा आ सकता है, भयानक किस्म का। उसका ये है कि आपकी भी जो 10 रियासतें हैं, 8 से 10 हिंदुस्तान की जो स्टेट्स हैं, वो भी बिखर जाएंगी, वो भी हिंदुस्तान के मैप से यानी तितर बितर हो जाएंगी, गायब हो जाएंगी। तो फिर आपका क्या बनेगा? यानी जो बांग्लादेश है वो लाइफलाइन है नॉर्थ ईस्टर्न स्टेट्स वालों की, 7 सिस्टर्स वालों की। तो बांग्लादेश के ऊपर हमला तो बड़ी दूर की बात है। मैंने पहले भी कहा, ये कड़े शब्दों में बात भी नहीं कर सकते, इनमें इतनी हिम्मत नहीं है। तो लिहाजा जितनी औकात हो उसमें रहकर ही बात की जाए तो ज्यादा बेहतर है। और बांग्लादेश अब आजाद है, बांग्लादेश वो करेगा जो उसका दिल करेगा, बांग्लादेश की हुकूमत वो करेगी जो उसको सूट करेगी। वो आपकी दादागिरी के अंडर अब कुछ नहीं करने वाले। दोस्तों, आपका क्या कहना है इस वीडियो के बारे में बताइएगा कमेंट सेक्शन में। मिलेंगे आपसे नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह हाफिज।